আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে। আজকে আমরা পড়ব উদ্ভিদ বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষের গঠন। এটি উদ্ভিদ বিজ্ঞানের সর্বপ্রথম চ্যাপ্টার। তো তোমাদের সুবিধার জন্য আমরা যেটা করেছি, এই বড় চ্যাপ্টারটিকে, বড় এবং সত্যি কথা বলতে গেলে একটি কঠিন চ্যাপ্টারকে দুটি আলাদা আলাদা ভাগে ভাগ করেছি। অলরেডি আমরা প্রথম অংশের ক্লাস কিন্তু করে ফেলেছি। প্রথম অংশের ক্লাসে আমরা পড়েছিলাম কি নিয়ে? আমরা পড়েছিলাম হচ্ছে একদম শুরু থেকে নিউক্লিয়াসের গঠন পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু। আজকে ক্রোমোজোম থেকে তার পরবর্তী যে অংশটুকু রয়েছে চ্যাপ্টারের একদম শেষ পর্যন্ত, অর্থাৎ জিনোম বা জিন কোডিং পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আমাকে এনলিস্ট করতে হয়, প্রথমেই আমার জানতে হবে ক্রোমোজোম কিভাবে গঠিত হয়, অর্থাৎ ক্রোমোজোমের গঠন। এরপরে হচ্ছে ক্রোমোজোমের আসলে গুরুত্বটা আমাদের জীবনে কি। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ থেকে বিগত বছরগুলোতে প্রায় প্রতি বছরই হচ্ছে প্রশ্ন এসেছে, তো এটা আমাদের হচ্ছে ভালো করে পড়তে হবে। এরপর যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে ডিএনএ এর গঠন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, আরএনএ এর গঠন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। এরপর প্রতিলিপন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই যে তিনটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলো হচ্ছে আমরা সাধারণত ইন্টারমিডিয়েট লাইফে বা এইচএসসি লাইফে খুব বেশি করে হচ্ছে পড়েছিলাম যে সৃজনশীলে হচ্ছে আসতে পারে। তো এই প্রক্রিয়াগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী করে কিভাবে ইজিলি এনজাইমের নাম মনে রাখা যায়, কোন জায়গা থেকে কোন সাবস্ট্রেট তৈরি হচ্ছে সেটা মনে রাখা যায়, ওইভাবে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য উপযোগী করে আজকে পড়ে ফেলবো। সেই সাথে আমরা জেনেটিক কোড নিয়েও কিছু কথা বলবো। তবে এই সব কিছু শুরু করার আগে আমার জানতে হবে হচ্ছে ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোমের আবিষ্কারক ছিলেন কার্ল নাগেলি এবং উনি সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম হচ্ছে প্রত্যক্ষ করেন। ক্রোমোজোমের ভিতরে রয়েছে ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত কি দিয়ে তৈরি হয়? ক্রোমাটিন সাধারণত হচ্ছে ডিএনএ দিয়ে গঠিত হয়। আমরা ডিএনএ কথাটি হচ্ছে মার্ক করে ফেলবো। আচ্ছা, এখন এই ক্রোমাটিনের ভিতরে হচ্ছে ইউক্রোমাটিন আর হচ্ছে হেটেরোক্রোমাটিন নামে হচ্ছে দুটি অংশ থাকে। আমরা কিছুক্ষণ পরেই একটি ছকের মাধ্যমে খুব সহজেই কিন্তু সেই পার্থক্যটা হচ্ছে পড়ে ফেলবো। কিন্তু এই যে ক্রোমাটিনের ভিতরে থাকা যে ইউক্রোমাটিন থাকে, এই ইউক্রোমাটিনই হচ্ছে জিনকে বহন করে এবং এটি কি? এটি হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। যেমনটি বলছিলাম যে হচ্ছে দুই ধরনের হচ্ছে ক্রোমাটিন থাকে, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। আমরা একটু খেয়াল করে দেখি, একটি ক্রোমাটিনের যে অংশটুকু হচ্ছে সাধারণত অধিক কুণ্ডলিত থাকে সেই অংশকে আমরা বলি হচ্ছে হেটেরোক্রোমাটিন, এবং যে অংশ কম কুণ্ডলিত থাকে তাকে আমরা বলি হচ্ছে ইউক্রোমাটিন। এবার আসি ক্রোমাটিড কি। ক্রোমাটিড হচ্ছে একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত একটি অংশ। আমরা যদি খেয়াল করি, ক্রোমাটিড কি? একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত অংশ, এবং প্রথম একজন বিজ্ঞানী এদেরকে ক্রোমোনেমাটা বলে হচ্ছে অভিহিত করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে গৌণকুঞ্চন অঞ্চল। সাধারণত গৌণকুঞ্চন অঞ্চলকে হচ্ছে কি বলা হয়? সাধারণত গৌণকুঞ্চন অঞ্চলকে নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চল নামেও কিন্তু হচ্ছে অভিহিত করা হয়। আমরা জাস্ট এতটুকু যদি জানতে পারি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এনাফ। আমাদেরকে মাঝে মধ্যেই প্রশ্ন করা হয় যে নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চলটা আসলে ক্রোমোজোমের কোথায় থাকে? আমাদের উত্তর হবে হচ্ছে গৌণকুঞ্চনে। আসো এবার আমরা খেয়াল করি স্যাটেলাইট। স্যাটেলাইট কোথায়? আমরা যদি একটু পাশে চিত্রে থাকাই, এই যে এই জায়গাটায় হচ্ছে স্যাটেলাইট। গৌণকুঞ্চনের ঠিক পরেই হচ্ছে স্যাটেলাইটের অবস্থান। সাধারণত তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদের ক্রোমোজোমে হচ্ছে আমরা কি দেখতে পারি? স্যাটেলাইট দেখতে পারি। এবং বইয়ে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে ছোলার 1 নং ক্রোমোজোমে হচ্ছে সাধারণত স্যাটেলাইট অবস্থান করে। এবার আসি হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর কোথায়? আমরা যদি এদিকে একটু তাকাই, এদিকে আমরা দেখব মুখ্য কুঞ্চনে ঠিক কাছাকাছি একটা অংশে হচ্ছে কালো কিছু অংশ থাকে। কালো যে অংশটা, সেই কালো অংশটাকে আমি বলছি কাইনেটোকোর। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে কাইনেটোকোরের আসলে কাজটা কি? কাইনেটোকোরে সাধারণত মাইক্রোটিবিউলস সংযুক্ত হয়। আমরা কিন্তু অলরেডি প্রথম অংশে এই ক্লাসের বা এই চ্যাপ্টারের যে প্রথম অংশ ছিল সেই প্রথম অংশে কিন্তু আমরা সরাসরি পড়ে ফেলেছি যে মাইক্রোটিবিউলস আসলে কোষীয় স্কেলিটন বা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে। তো সবকিছু মিলায় আমরা কিন্তু অলরেডি জানি যে মাইক্রোটিবিউলসের কাজ কি। এরপরে যদি আমরা কথা বলতে হবে হচ্ছে টেলোমিয়ার নিয়ে। টেলোমিয়ার বলতে বোঝায় সাধারণত এই যে মুলারের মত অনুযায়ী ক্রোমোজোমের উভয় প্রান্তের
ক্রোমোজোমের উভয় প্রান্তের কিছু হচ্ছে দেখা যায় যে বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল থাকে। এই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে আমরা সাধারণত হচ্ছে টেলোমিয়ার নামে অভিহিত করি। এবং টেলোমিয়ার লেন্থ অর্থাৎ এর যে তুমি মনে করো হচ্ছে দৈর্ঘ্য আছে, আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, যদি ধরে নিলাম এটা একটা টেলোমিয়ার লেন্থ, তো এই টেলোমিয়ারের দৈর্ঘ্য যতটুকু হয় অর্থাৎ এই টেলোমিয়ারের দৈর্ঘ্যটাই আলটিমেটলি এই কোষটা কতবার এই লাইফ টাইমে বিভাজিত হতে পারবে সেটি হচ্ছে ঠিক করে দেয়। যেমনটি বলেছিলাম, হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিনের পার্থক্যটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা খেয়াল করি হেটেরোক্রোমাটিনের কথা। হেটেরোক্রোমাটিনে অধিক পরিমাণে ডিএনএ থাকে, কিন্তু ইউক্রোমাটিনে ডিএনএ থাকে হচ্ছে অল্প পরিমাণে। যেহেতু হেটেরোক্রোমাটিনে হচ্ছে অধিক পরিমাণে ডিএনএ থাকে, তাই কি হয়, তাই তারা হচ্ছে এমআরএনএ তৈরিতে অনেক বেশি পরিমাণে অংশগ্রহণ করে। কিন্তু ইউক্রোমাটিনের জন্য বিষয়টা এমন না। ইউক্রোমাটিনে পরিমাণটা অল্প থাকার কারণে এরা সাধারণত হচ্ছে এমআরএনএ তৈরিতে হচ্ছে অংশগ্রহণ করে না। এরপর যদি আমরা খেয়াল করি, হেটেরোক্রোমাটিন সাধারণত হচ্ছে হালকা বর্ণের হয় এবং ইউক্রোমাটিন হয় হচ্ছে গাঢ় বর্ণের। এছাড়া হেটেরোক্রোমাটিন আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটিতে অধিক পরিমাণে ডিএনএ রয়েছে, অধিক পরিমাণে এমআরএনএ রয়েছে, তাই তারা কি করতে পারে, তাই তারা হচ্ছে সরাসরি বংশগতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউক্রোমাটিনের জন্য বিষয়টি এমন না, যেহেতু ডিএনএর পরিমাণও কম, এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করছে না, তাই এরা বংশগতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে না। যেমনটি তোমাদেরকে এই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এই যে সেকেন্ড পোর্শনটি রয়েছে চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শন থেকে সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। আচ্ছা, আমরা ক্রোমোজোমের কিভাবে প্রকারভেদ করতে পারি? আমরা মূলত তাদের সেন্ট্রোমিয়ারের যে গঠন বা সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে প্রকারভেদ করতে পারি। আবার এরা নিজেরা কি কি কাজ করে তাদের কাজের উপরে ভিত্তি করেও কিন্তু প্রকারভেদ করতে পারি। প্রথমে যদি আমরা খেয়াল করি যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে 5 প্রকারে ভাগ করা যায়: মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড এবং হচ্ছে অ্যাসেন্ট্রিক। আচ্ছা, কোনটা কি আমরা একটু কষ্ট করে জেনে নিই, ছোট ছোট করে আমরা জেনে নিব, যদি ভিতরে হচ্ছে আসলে অত বেশি পড়তে হয় না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তবুও আমরা একটু জেনে নিচ্ছি। মনোসেন্ট্রিক হচ্ছে যে ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, অর্থাৎ এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে আমরা সাধারণত হচ্ছে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলি। আমাদের যে প্রাণীজগতের অধিকাংশ প্রজাতিতেই কিন্তু হচ্ছে মনোসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়। এবার আসি হচ্ছে ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম সাধারণত কি হয়? ইয়েস, ইউ গেসড ইট রাইট, এখানে হচ্ছে 2টা সেন্ট্রোমিয়ার হচ্ছে অবস্থান করছে। সাধারণত গমের কয়েকটা প্রজাতিতে আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পারি। এরপর আমরা কথা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম নিয়ে। 2 বা এর অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট যে ক্রোমোজোম থাকে তাকে আমরা সাধারণত পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে থাকি। পলিসেন্ট্রিক ক্রোমোজোমের একটি চমৎকার উদাহরণ হচ্ছে কলা গাছের কয়েকটি প্রজাতিতে আমরা যখন হচ্ছে পরীক্ষা করলে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পারি, অর্থাৎ একটি ক্রোমোজোমে অনেকগুলো করে সেন্ট্রোমিয়ার অবস্থান করে। এরপর আসি ডিফিউজড। ডিফিউজডের ক্ষেত্রে সাধারণত ক্রোমোজোমের মধ্যে কোনো সুনির্দিষ্ট স্থানে সাধারণত সুস্পষ্টভাবে সেন্ট্রোমিয়ার থাকে না। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি তার অর্থ হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, বাট এর যে অবস্থানটা ক্রোমোজোমের মধ্যে তার কোনো সুস্পষ্ট অবস্থান আমরা বের করতে পারি না, তাই একে বলা হয় হচ্ছে ডিফিউজড। আচ্ছা, লাস্ট প্রকারভেদটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিকের জন্য কি হয়? অ্যাসেন্ট্রিকের ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। মানে হচ্ছে না, আর সেন্ট্রিক মানে যদি আমরা ধরে নিই সেন্ট্রোমিয়ার, তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি? অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে অ্যাসেন্ট্রিকের ক্ষেত্রে কোনো হচ্ছে ক্রোমোজোম থাকছে না। আচ্ছা, সাধারণত হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায় প্রশ্ন আসতে পারে। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম জেনারেলি পাওয়া যায় হচ্ছে কিছু যে ক্রোমোজোমগুলো মাত্র ভেঙে গিয়েছে বা সদ্য ভঙ্গুরকৃত যে কোষ রয়েছে এই কোষগুলোতে হচ্ছে তুমি মনে করো ক্রোমোজোমের অংশবিশেষ এই ধরনের হয়। পাশাপাশি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের জন্য আমরা মাথায় রাখবো এটি কিন্তু কোনোভাবেই কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। এটার মানে কি দাঁড়ালো? সেন্ট্রোমিয়ার না থাকলে কোষ বিভাজনে অংশগ্রহণ কিন্তু করা সম্ভব হয় না। এবার আমরা চলে আসি
কাজের উপর ভিত্তি করে দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। এই দুই ভাগে অটোজোম এবং হচ্ছে সেক্স ক্রোমোজোম। প্রথমে আমরা জানার চেষ্টা করব অটোজোম কি। যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে আমরা অটোজোম বলে থাকি। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। মানুষের দেহে এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে সাধারণত 22 জোড়া ক্রোমোজোমই হয় হচ্ছে অটোজোম, এবং বাকি যে এক জোড়া ক্রোমোজোম থাকে এই এক জোড়া ক্রোমোজোম হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। যেমনটি বলছিলাম, অটোজোমের কাজ কি? দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করছে এরা, এবং হচ্ছে এই 22 জোড়া অটোজোম কি করে, আমাদের দেহের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, আমাদের চুলের বর্ণ কি হবে, আমাদের দেহের বর্ণ কি হচ্ছে, আমার বডির যে একটি মাসল তৈরি হচ্ছে এই মাসলটা আসলে মানে কেমনভাবে তৈরি হবে, এই সব কিছু তৈরি করে দেয় হচ্ছে অটোজোম। অন দ্য কন্ট্রারি, আমরা যদি হচ্ছে সেক্স ক্রোমোজোম নিয়ে কথা বলি, সেক্স ক্রোমোজোম সরাসরি জীবের যে লিঙ্গ সেই লিঙ্গ নির্ধারণ করে। এখন সেক্স ক্রোমোজোমকে আমরা মূলত ভাগ করতে পারি হচ্ছে দুই ভাগে, এক্স এবং হচ্ছে ওয়াই। এই এক্স ও ওয়াই একসাথে হচ্ছে দেখা যায় এই একজোড়া ক্রোমোজোম হচ্ছে সাধারণত ছেলেদের দেহে থাকে, এবং যখন হচ্ছে এক্স এক্স থাকে তখন হচ্ছে তার লিঙ্গ নির্ধারণ হয় হচ্ছে সে ফিমেল হবে। সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো কখনো বিভিন্ন সমস্যার বাহক হতে পারে, যেমন বর্ণান্ধতা কিংবা হিমোফিলিয়ার মতো মারাত্মক রোগ কিন্তু এই সেক্স লিঙ্ক ক্রোমোজোম অর্থাৎ এক্স লিঙ্ক ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে কিন্তু ছড়ায় পড়ে, এবং এই রোগগুলোকে সাধারণত আমরা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলে থাকি। এবার আসি, ক্রোমোজোমের আরও একটি প্রকারভেদ রয়েছে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আমরা একটু এই ইংরেজি নামগুলোর পাশাপাশি আমাদের মেইন বইতে যে বাংলা নামগুলো দেওয়া আছে সেই বাংলা নামগুলো সম্পর্কেও কিন্তু একটু জানার চেষ্টা করব। মধ্যকেন্দ্রিক হচ্ছে মেটাসেন্ট্রিকের প্রতিশব্দ, অর্থাৎ যেটি হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম তাকে আমরা মধ্যকেন্দ্রিক ক্রোমোজোমও বলতে পারি। সাবমেটাসেন্ট্রিককে আমরা বলতে পারি হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিককে আমরা বলতে পারি উপপ্রান্ত কেন্দ্রিক, এবং টেলোসেন্ট্রিককে আমি বলতে পারি হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। এবার আসি নিচে, আমরা হচ্ছে অলরেডি কিন্তু ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো মেটাসেন্ট্রিক নিয়ে। আমরা একটু খেয়াল করে দেখি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একদম হচ্ছে মাঝখানে অবস্থান করছে বা মাঝখানে অবস্থিত তাকে আমি মধ্যকেন্দ্রিক কিংবা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলতে পারি। এবং এই মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে যে দুটি বাহু রয়েছে, এই যে আমরা যদি দেখতে পারি দুটি ক্রোমাটিড যে বাহু রয়েছে, এরা কি হয়, এরা হচ্ছে সমদৈর্ঘ্য বিশিষ্ট হয়, এবং অ্যানাফেজ পর্যায়ে এরা সাধারণত হচ্ছে ইংরেজি অক্ষর ভি এর আকৃতি দেখায়। প্রশ্ন আসতে পারে ভি এর আকৃতি দেখায় হচ্ছে কোন ধরনের ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম। এবং এই যে মধ্যকেন্দ্রিকের যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু আসলে জীবের একটি আদি বৈশিষ্ট্য। এবার চলে আসি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম নিয়ে কিছু কথা বলবো। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রোমিয়ারটি মাঝখান থেকে একটু পাশে অবস্থিত হয়, এই জন্য একে আমরা উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে থাকি। এবং এই যে অ্যানাফেজ যে পর্যায়ে রয়েছে, অ্যানাফেজ পর্যায়ে এই যে ক্রোমোজোমটি, একে হচ্ছে ইংরেজি অক্ষর এল এর মতো দেখা যায়। এরপরে আমরা কথা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম নিয়ে। অ্যাক্রোসেন্ট্রিক বা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম হচ্ছে এমন একটি ক্রোমোজোম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে কোনো একটি এক প্রান্তের কাছাকাছি হচ্ছে অবস্থান করছে। এই এক প্রান্তের কাছাকাছি অবস্থান করলে তাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আমরা মনে রাখতে পারি অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে এক দিয়ে, আমরা এক লিখে অ্যাক্রোসেন্ট্রিক মনে রাখতে পারি, অর্থাৎ এক প্রান্তে যদি অবস্থিত হয় তখন সেটি হবে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা, যেমনটি বলছিলাম প্রত্যেকটির জন্য এনাফেজ পর্যায়ে সাধারণত এর আকৃতি অনেকটা ইংরেজি জে এর মতো হয়। আমরা যদি খেয়াল করি সাদৃশ্য পাবো, ইংরেজি জে এর মতো হয়। আচ্ছা, একই উদ্ভিদ প্রজাতিতে একাধিক প্রকার বিভিন্ন হচ্ছে ক্রোমোজোম থাকতে পারে, এবং হচ্ছে দেখা যায় যে আমাদের যে মেইন বই একটি উদাহরণ রয়েছে যে ঘেটুকচু নামের একটি উদ্ভিদ রয়েছে, তাদের যে গাঢ় পার্পল প্রকরণ আছে তার মধ্যে 11টি মধ্যকেন্দ্রিক, 4টি উপমধ্যকেন্দ্রিক এবং 2টি উপপ্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম কিন্তু বিদ্যমান।
এবার আমরা কথা বলবো হচ্ছে সর্বশেষ প্রকারভেদ টেলোসেন্ট্রিক নিয়ে। টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একবারে কোনো একটি প্রান্তভাগে অবস্থিত, এটা এখানে না হয়ে এই নিচের দিকেও হতে পারত, অর্থাৎ এক্স্যাক্ট একটা একটি প্রান্তে হচ্ছে যদি অবস্থিত হয় তখন তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং অ্যানাফেজ পর্যায়ে সাধারণত এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হয় ইংরেজি অক্ষর আই এর মতো বা একটি হচ্ছে দণ্ডের মতো দেখায়। সাধারণত উদ্ভিদে এই ধরনের ক্রোমোজোম কিন্তু আমরা দেখতে পারি না। এবার আমরা এক ঝলকে হচ্ছে ক্রোমোজোমের কাজগুলো দেখে নিব। ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম হচ্ছে কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, পাশাপাশি আমাদের দেহের যে অভিব্যক্তি রয়েছে সেই অভিব্যক্তির মূল উপাদান হিসেবেও কিন্তু ক্রোমোজোমই ব্যবহৃত হয়। এছাড়া বংশগতির ধারক এবং বাহক হিসেবে যে কাজ করে সেটা কিন্তু ক্রোমোজোমই। তারপরে এরা এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করতে হেল্প করে। জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। আমরা অলরেডি জানি যে সেক্স ক্রোমোজোম কি করে, আমরা ছেলে হব নাকি মেয়ে হব এই লিঙ্গ নির্ধারণে হচ্ছে ভূমিকা রাখে। এছাড়া ক্রোমোজোম সরাসরি জীবনে হচ্ছে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে এবং অলরেডি যেটা আমি পড়ে ফেলেছি একবার, যে বংশগতির ভৌত ভিত্তি হিসেবেও কিন্তু ক্রোমোজোমই আমাদের দেহে অবস্থান করছে। এবার ক্রোমোজোমের গঠনের মধ্যে আমাদের কিছু অংশ পড়তে হবে। ক্রোমোজোমের গঠনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা পাশে হচ্ছে চিত্র দেখতে পাচ্ছি, এক সূত্রক আরএনএ কিংবা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম ল্যাভাইন নামের একজন বিজ্ঞানী 1921 সালে ডিএনএ এবং আরএনএ নামের দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন এবং মুল্টম্যান এর নামকরণ করেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড 1889 সালে। নিউক্লিক অ্যাসিডকে আমরা তাদের গঠন এবং হচ্ছে যে গাঠনিক সংকেত এই সব কিছুর উপরে ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। সহজে মনে রাখার জন্য আমরা এই ফ্লো চার্টটা ইউজ করতে পারি। আমরা যে কোনো একটি পেন্টোজ সুগারের সাথে এবং তার সাথে যদি আমরা হচ্ছে নাইট্রোজেন বেস যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে আমরা যদি ফসফরিক অ্যাসিড যুক্ত করি আমরা পাবো হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড একটা অপরটার সাথে বড় একটি চেইন যখন গঠন করবে একসাথে মিলে তখন তাকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এবার আমরা খেয়াল করি ডিএনএ এবং আরএনএর জন্য আলাদা আলাদাভাবে কি হতে পারে। প্রথম কথা, ডিএনএতে যে পেন্টোজ সুগারটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এই ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে সাধারণত নাইট্রোজেন বেস বা ক্ষারক হিসেবে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থাইমিন। এই চারটি নাইট্রোজেন বেস বা ক্ষারক তাদের নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে আমরা যখন ফসফরিক অ্যাসিড যুক্ত করি তখন তৈরি হয়ে যায় ডিঅক্সিরাইবো সুগারের নিউক্লিওটাইড চেইন এবং এই নিউক্লিওটাইড চেইনটি পরবর্তীতে পলিমার হিসেবে আমাদের বডিতে অবস্থান করে, সেটা হচ্ছে ডিএনএ। ঠিক সেইমভাবে আমরা যদি আরএনএর জন্য চিন্তা করি, আরএনএর জন্য পেন্টোজ সুগারটি হবে হচ্ছে রাইবোজ সুগার এবং এই রাইবোজ সুগারে আমাদের নাইট্রোজেন বেস বা ক্ষার হিসেবে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। একটু খেয়াল করে দেখি, ডিএনএতে ছিল থায়ামিন এবং হচ্ছে রাইবোজের ক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে ইউরাসিল, অর্থাৎ দুঃখিত রাইবোজের ক্ষেত্রে না, আরএনএর ক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে হচ্ছে ইউরাসিল। তো এই যে ইউরাসিল, এই ইউরাসিলটি হচ্ছে আসলে কোথায় অবস্থান করে? কেবলমাত্র কিন্তু আরএনএতে অবস্থান করতে পারে। তো যেমনটি বলছিলাম, এই রাইবোজ সুগার আর হচ্ছে এই নাইট্রোজেনাস বেস মিলে তৈরি করলো কি? নিউক্লিওসাইড। এটার সাথে আমি বাকি সবার মতোই ফসফরিক অ্যাসিড যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার কারণে তৈরি হয়ে যায় নিউক্লিওটাইড, বা এই নিউক্লিওটাইডটি বড় হয়ে চেইন তৈরি করে দিচ্ছে আরএনএ। এবার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা কিছু লাইন পড়ে ফেলবো মেইন বইয়ের থেকে। আমরা অলরেডি কয়েকবার করে পড়ে ফেলেছি যে ডিএনএ কে হচ্ছে বংশগতি ধারক এবং বাহক বলা হয়। আমরা আবারও পড়লাম। সেই সাথে আমাদের জানতে হবে প্রকৃত ক্রোমোজোমের, যে কোনো এক প্রকৃত কোষের যে ক্রোমোজোম থাকে তার যে স্থায়ী উপাদান, এই স্থায়ী উপাদানটি হচ্ছে ডিএনএ। এরপর যদি আমরা খেয়াল করি বিভিন্ন উপাদানের মধ্যে, এই যে কোষের যে বিভিন্ন ক্রোমোজোম বা ক্রোমোজোমের উপাদানের মধ্যে ডিএনএ পরিমাণ হচ্ছে 45%।
আচ্ছা, এবার আমরা জানি ক্রোমোজোমের ভিতরে সাধারণত হচ্ছে হিস্টোন প্রোটিন তো থাকে। তো এই হিস্টোন প্রোটিন এবং হচ্ছে ডিএনএ এর যে অনুপাত, হিস্টোন এবং ডিএনএ এর যে অনুপাত রয়েছে সেটি হয় সাধারণত হচ্ছে 1:1, অর্থাৎ ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন প্রায় সেম অ্যামাউন্টে হচ্ছে অবস্থান করে। সাধারণত মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ পাওয়া যায় এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত হচ্ছে 100 গ্রামের কাছাকাছি হচ্ছে ডিএনএ থাকে। ডিএনএ এর কিছু কাজ আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। প্রথম কথা, ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে আমরা দুটো কথার মধ্যে ভিত্তি পেলাম, প্রথম হচ্ছে আণবিক ভিত্তি, 2 নাম্বার কথা হচ্ছে পরিবৃত্তির ভিত্তি। আচ্ছা, ক্রোমোজোম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে ডিএনএ, সেটা তো আমরা অলরেডি জেনে এসেছি। এবং এই যে জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করার যে বিষয়টা, এই পুরো পোর্শনটা নিয়েই কাজ করে কিন্তু হচ্ছে ডিএনএ। এবং আমাদের দেহের দুঃখিত যে যাবতীয় বৈশিষ্ট্যের হচ্ছে প্রকাশ ঘটানোর প্রয়োজন পড়ে, যেমন আমার চোখের বর্ণ কেমন হবে, আমার চুলের বর্ণ কেমন হবে, আমার গায়ের বর্ণ কেমন হবে, তো চোখের লেন্সের হচ্ছে বর্ণ কেমন হবে, এই যে যাবতীয় বৈশিষ্ট্যগুলো, এগুলো প্রকাশ ঘটায় কে? এগুলো প্রকাশ ঘটায় হচ্ছে ডিএনএ। এছাড়া আমাদের জীবের দেহে যত সকল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কিন্তু ডিএনএ হচ্ছে ধারণ করে এবং হচ্ছে নিয়ন্ত্রণ করে। এছাড়া ডিএনএ কে আমরা সরাসরি জীবের সকল শারীরতাত্ত্বিক এবং হচ্ছে জৈবিক যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমের নিয়ন্ত্রক হিসেবে কিন্তু অভিহিত করতে পারি। এবার ডিএনএ সম্পর্কে তো আমরা অনেক কথা শুনলাম, তাই তো? এখন ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স গঠন আছে সেই সম্পর্কে আমাদের কিছু জেনে নিতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে এই যে ডাবল হেলিক্স যে গঠনটি রয়েছে, এই গঠনটি কে প্রদান করেন? দুজন বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক, ডিএনএর এই ডাবল হেলিক্স মডেল হচ্ছে প্রদান করেন। এটি ওনারা 1953 সালে আবিষ্কার করেন এবং 1963 সালে এর জন্য ওনারা নোবেল পুরস্কার পান। আচ্ছা, এবং আমরা একটু খেয়াল করে দেখি, এই যে দুটি পলিনিউক্লিয়ার চেন, এটি একটি পলিনিউক্লিওটাইড চেন, আবার হচ্ছে এটি একটি পলিনিউক্লিওটাইড চেন, এটা আরেকটা, মানে মোটামুটি পাশাপাশি দুইটা। এই পলিনিউক্লিওটাইড চেনগুলা পাশাপাশি হচ্ছে কি কি দিয়ে যুক্ত থাকে? অ্যাডেনিনের সাথে থাইমিনের একটি দ্বিবন্ধন দিয়ে, কিংবা সাইটোসিনের সাথে হচ্ছে গুয়ানিনের একটি ত্রিবন্ধন দিয়ে। এখানে একটু ছোট্ট ভুল আছে, আমরা যদি একটু কারেকশন করে নেই, এখানে হবে হচ্ছে ত্রিবন্ধন। কেমন? তো এই যে ত্রিবন্ধন দ্বারা হচ্ছে এরা কিন্তু যুক্ত হয়ে থাকে। আচ্ছা, এবার যদি বলি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু সংখ্যাগত তথ্য আমাদের জানতে হবে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে হেলিক্স, এই হেলিক্সের সাধারণত ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা হচ্ছে 2 ন্যানোমিটার। মাথায় রাখবো, হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম বা হচ্ছে 2 ন্যানোমিটার। আচ্ছা, এবার যদি আমরা বলি একজোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে যদি প্রশ্নে আসে, আমাদের আনসার হবে 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি ডাবল হেলিক্সের প্রত্যেক ঘূর্ণনে আমাদের সাধারণত মনোনিউক্লিওটাইড কতটুকু থাকে? মনোনিউক্লিওটাইড থাকে হচ্ছে 10 জোড়া, এবং প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের জন্য যে দূরত্বটা হয় সেই দূরত্বটা হয় সাধারণত হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা আমরা যদি বলি হচ্ছে 3.4 ন্যানোমিটার, এবং প্রতিটি প্যাচে সাধারণত হচ্ছে হাইড্রোজেন বন্ড হয় 25টি। আমরা তো আমাদের পুরো আসলে সত্যি কথা বলতে গেলে ইন্টারমিডিয়েটের লাইফটাতে অনেক বেশি করে অনেক বড় আকারে আসলে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়ে এসেছি। তো সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিছু এক্স্যাক্ট জিনিস যদি আমরা ডিএনএ রেপ্লিকেশন থেকে মনে রাখতে পারি, বড়সড় একটা সম্ভাবনা আছে আমাদের হচ্ছে 100% কমন কিন্তু পড়বে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আমাদের কিছু কথা জানা প্রয়োজন। ডিএনএ রেপ্লিকেশন কখন ঘটে? ডিএনএ রেপ্লিকেশন সাধারণত ঘটে হচ্ছে মাইটোটিক কোষ বিভাজনের ইন্টারফেজের যে এস পর্যায়টা থাকে, অর্থাৎ হচ্ছে সিনথেসিস ফেজ যে থাকে, এই পর্যায়ে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা সাধারণত হচ্ছে ঘটে থাকে। এবার সাধারণত আমরা ডিএনএ রেপ্লিকেশনের যে প্রসেসটা সেটা আমরা সবাই জানি যে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তবে এর আগেও লেভিয়েল ও ক্রেন নামের দুজন যে বিজ্ঞানী ছিলেন, তারা কি করেছিলেন? তারা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের 3টি অনুকল্প প্রস্তাব করেছিলেন। 3টি অনুকল্প ছিল সংরক্ষণশীল পদ্ধতি,
আরেকটির নাম অলরেডি আমরা সবাই জানি, সেটির নাম ছিল অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এবং লাস্ট হচ্ছে বিচ্ছুরণশীল পদ্ধতি। তো সংরক্ষণশীল পদ্ধতি অনুযায়ী কথা হচ্ছিল যে সাধারণত মাতৃ ডিএনএ থেকে সাধারণত হচ্ছে সরাসরি নতুন কোনো দ্বিসূত্রক ডিএনএ তৈরি হয়, মাতৃ ডিএনএর আর কোনো হচ্ছে অস্তিত্ব থাকে না। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটি জানি যে সাধারণত একটি মাত্র হচ্ছে সূত্রক তৈরি হয়, অপরটি হচ্ছে পুরাতন হিসেবেই থেকে যায়। এছাড়া বিচ্ছুরণশীল পদ্ধতিতে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ডিএনএ দ্বিসূত্রে কিছু অংশ হয় নতুন এবং কিছু অংশ হয় হচ্ছে পুরাতন। তাহলে সেক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এই যতগুলো হচ্ছে প্রসেস রয়েছে সবগুলো প্রসেসের মধ্যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে সত্যিকার অর্থে বাস্তবধর্মী একটি মডেল। এখন একটি ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন বা কি কি উপকরণ লাগবে? আমরা যখন কোনো কিছু রান্না করার চেষ্টা করি, আমাদের রান্না করার সময় তো হচ্ছে কিছু উপকরণ লাগে, বা কোনো হচ্ছে কেমিক্যাল বিক্রিয়া করার জন্য আমাদের কি লাগে? বিকারক লাগে। এরপরে হচ্ছে তো আস্তে আস্তে হচ্ছে উৎপাদ তৈরি হয় বিকারক বা বিক্রিয়ক থেকে। তো তেমনি রেপ্লিকেশন একটি প্রসেস, এবং এই প্রসেসটি করার জন্য আমার কি কি উপকরণ প্রয়োজন হবে? প্রথমত প্রয়োজন হবে একটি মাতৃ ডিএনএ, অর্থাৎ যাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা চেষ্টা করব কত পরিমাণ হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট রয়েছে। নিউক্লিওটাইড ট্রাইফসফেট বলতে আমি হচ্ছে এটিপি, জিটিপি, টিটিপি এগুলোকে হচ্ছে বোঝাচ্ছি। এছাড়া এই পুরো প্রসেসটি সম্পন্ন করার জন্য আমার কি প্রয়োজন? প্রচুর পরিমাণে হচ্ছে শক্তি প্রয়োজন। এই শক্তিটা আসলে আসবে কোত্থেকে? এই শক্তিটা আসে কিন্তু হচ্ছে এই ট্রাইফসফেট থেকেই, তাই ট্রাইফসফেট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এবার এর ছাড়া এতে হচ্ছে কিছু এনজাইম এবং হচ্ছে সহযোগী প্রোটিন অবস্থান করে। এই এনজাইম এবং সহযোগী প্রোটিনকে একত্রে আমরা বলতে পারি হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স কিংবা রেপ্লিসম। এবং এই এনজাইমগুলো হলো খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, যে তুমি হচ্ছে ডিএনএ রিপ্লিকেশনে হচ্ছে কি কি প্রয়োজন হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে রয়েছে হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেস এবং হচ্ছে এপি আইসোমারেস। এই কতগুলো এনজাইমের নাম আমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা পাশে একটি সুন্দর কার্টুন চিত্র দেখতে পাচ্ছি। হেলিকেজ রয়েছে, ডিএনএ পলিমারেজ রয়েছে, প্রাইমেজ রয়েছে এবং হচ্ছে লাইগেজ রয়েছে। এদের হচ্ছে আলাদা আলাদা কিছু কাজ আছে, এই ছবিটা দেখেই আমরা বুঝতে পারি। সাধারণত ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা থাকে, এই ডিএনএ পলিমারেজ এনজাইম এই যে রেপ্লিকেশন প্রসেসটা শুরু কিংবা হচ্ছে শেষ করার যে নির্দেশটা সেটা হচ্ছে তারা দিয়ে থাকে। প্রাইমেজ এনজাইম সাধারণত হচ্ছে বিভিন্ন ধরনের যে খণ্ড রয়েছে সেই খণ্ডগুলো মেরামত করতে হেল্প করে, এবং হচ্ছে যে লাইগেজ এনজাইম আছে, এই লাইগেজ এনজাইমগুলো কি করে? দেখো লাইগেজ এনজাইমের হাতে ছোট্ট করে একটি হচ্ছে গ্লুয়ের বোতল। ও কি করে? ও হচ্ছে যে ওকাজাকি খণ্ডগুলো রয়েছে, এই ওকাজাকি খণ্ডগুলোকে একে অপরের সাথে হচ্ছে যুক্ত করে। আচ্ছা, আমরা অলরেডি আগের চিত্র থেকে তো কিছুটা দেখেই ফেলেছি কার কাজ কোনটা। তো আমরা এখান থেকে আরো একবার পড়ে নেই টপো আইসোমারেসের কাজ কি। এটা হচ্ছে প্রথমত যেটা করে, যে পেঁচানো অবস্থায় যে ডিএনএটা থাকে, আমরা যদি পাশে হচ্ছে ডাবল হেলিক্সের একটা গঠন আমরা ছোট করে আঁকার চেষ্টা করি, এই যে ডাবল হেলিক্সের যে পেঁচানো গঠনটা থাকে, এই গঠনটাকে হচ্ছে খুলে এরকম হচ্ছে আলাদা আলাদা দুইটা সূত্রকে হচ্ছে পরিণত করে। এই কাজটা হচ্ছে টপো আইসোমারেস করে। এরপরে ডিএনএ হেলিকেজের কাজ কি? এরা সাধারণত হচ্ছে ডাবল হেলিক্সের যে প্যাচগুলো থাকে, এই প্যাচগুলোকে হচ্ছে খুলে দিতে পারে। এবং ডিএনএ পলিমারেজ যেটা হচ্ছে এই রেপ্লিকেশনের মেইন হচ্ছে এনজাইম বলে আমরা দাবি করি, এটা কি করে? এটা হচ্ছে প্রুফ রিডিং করতে পারে। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনে কোনো একটি বেস পেয়ারে তোমার যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, কপি করতে ভুল হয়ে যায় কিংবা হচ্ছে মিসকোড হয়ে যায়, সেক্ষেত্রে ওই অংশটি বাদ দিতে পারে ডিএনএ পলিমারেজ এনজাইম। আচ্ছা, এরপর সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং যে প্রোটিনটা থাকে, তারা কি করে? সাধারণত ডিএনএ অণুর একটি একক স্ট্র্যান্ডে সংযুক্ত হয়, এবং সংযুক্ত হয়ে এরা কি করে? এই যে ডাবল হেলিক্সের তো প্রবণতা থাকে কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে হচ্ছে প্যাঁচায় যাওয়ার, কিন্তু আমি তো টপো আইসোমারেজ এনজাইম দিয়ে হচ্ছে এই প্যাচটাকে হচ্ছে খুলে দিলাম। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা কি করে? আমরা যদি একটু তাকাই এদিকে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা কোনো একটা স্ট্যান্ডের সাথে হচ্ছে লেগে থাকে, এবং লেগে থেকে এই যে পেঁচিয়ে যাওয়ার যে প্রবণতাটা আছে, এই পেঁচিয়ে যাওয়ার প্রবণতাটা থেকে হচ্ছে রক্ষা করে। এরপরে আসি হচ্ছে লাইগেজ এনজাইম। আমরা অলরেডি জানি লাইগেজ এনজাইমের ক্ষেত্রে আমরা যদি একটু হচ্ছে আগের স্লাইডে গুলাতে হচ্ছে খেয়াল করি,
হ্যাঁ, এখানে যদি আমরা এই চিত্রটাতে যদি আমরা খেয়াল করি, এখানে তুমি মনে করো হচ্ছে সবগুলো এনজাইম টেনজাইম নিয়েই হচ্ছে কথা বলা হয়েছে। তো লাইগেজ এনজাইমের কাজটা পড়ার আগে আসলে আমাদের পড়া দরকার হচ্ছে কোনটা লিডিং সূত্র এবং হচ্ছে কোনটা ল্যাগিং সূত্র। একটু আমরা খেয়াল করি লিডিং সূত্র কি, ল্যাগিং সূত্র কি। লিডিং সূত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, কোনো খণ্ড নেই, অর্থাৎ এটা পুরোটা একটা হচ্ছে স্ট্র্যান্ড হিসাবে কাজ করছে। কিন্তু আমরা যদি অপর প্রান্তে ল্যাগিং সূত্রের জন্য দেখি, তারা কিন্তু আলাদা আলাদা কি হচ্ছে, খণ্ডে তৈরি হচ্ছে। দেখো এইটা একটা খণ্ড, এরপরে যদি আমরা হিসাব করি এইটা একটা খণ্ড, আবার হচ্ছে এইটা একটা খণ্ড, তাহলে এই স্ট্র্যান্ডটা হচ্ছে খণ্ডে খণ্ডে ভাগ হয়ে আছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে লাল বর্ণের যে লাইগেজ এনজাইমের যে অংশটা, এই লাইগেজ এনজাইম কি করে, এই লাইগেজ এনজাইম হচ্ছে এই আলাদা আলাদা খণ্ড যাদের নাম আমরা দিয়েছি ওকাজাকি খণ্ড, এই ওকাজাকি খণ্ডগুলোকে কি করে একসাথে যুক্ত করে একটি হচ্ছে বিরামহীন সূত্র তৈরি করতে পারে। আচ্ছা, আমরা আবার ফিরে এলাম হচ্ছে এই স্লাইডে। আমরা এখান থেকে কি পড়বো, আমরা হচ্ছে প্রাইমেজের কাজ কি, প্রাইমেজের কাজ হচ্ছে সাধারণত আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের এক প্রান্তে যুক্ত করে রাখা। আচ্ছা, এবার আমরা কিছু কথাবার্তা বলি, রেপ্লিকেশন নিয়ে আরও কিছু কথা জানতে হবে। রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি অরি বা হচ্ছে সূচনা বিন্দু, এটা কোথায় হয়, হেলিক্সের যে কোনো এক বা একাধিক বিন্দুতে সাধারণত হচ্ছে প্রতিলিপন কাজের হচ্ছে সূচনা ঘটে, অর্থাৎ যে যে বিন্দুতে এই সূচনাটি ঘটে তাকে আমরা বলি হচ্ছে অরি বা সূচনা বিন্দু। লিডিং সূত্র এবং ল্যাগিং সূত্র নিয়ে তো আমরা অলরেডি হচ্ছে আগের পোর্শনে কথা বলেই ফেললাম। ওকাজাকি খণ্ড নিয়েও হচ্ছে আসলে আমাদের কথা হয়ে গেছে যে হচ্ছে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে সাধারণত বলা হয় হচ্ছে ওকাজাকি খণ্ড। আচ্ছা, এবার আমরা তো ডিএনএ সম্পর্কে জেনে ফেললাম, ডিএনএ এর রেপ্লিকেশন সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা একটু চেষ্টা করবো হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে। রাইবোনিউক্লিক অ্যাসিড মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি আরএনএ সাধারণত হয় হচ্ছে এক সূত্রক, কিন্তু কিছু কিছু রেয়ার কেসে যেমন হচ্ছে কিছু কিছু ভাইরাসে আরএনএ কিন্তু দ্বিসূত্রক হতে পারে। এই সম্পর্কে তোমরা অণুজীব যে চ্যাপ্টারটি রয়েছে, অণুজীব চ্যাপ্টারের ক্লাসে খুব চমৎকারভাবে আলোচনা শুনতে পারবে। এরপরে রয়েছে থাইমিনের স্থলে, আমরা যেমনটি বলেছিলাম যেখানে হচ্ছে থাইমিন ছিল ডিএনএর জন্য, এর স্থলে হচ্ছে ইউরাসিল থাকে। ক্রোমোজোমের পরিমাণ সাধারণত হয় হচ্ছে 0.2 থেকে 1.4% এবং এই আরএনএর 90% পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে এবং 10% পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে। তাহলে আমরা কি জানলাম, 90% সাইটোপ্লাজমে অবস্থান করছে আরএনএ এবং বাকি 10%ই কেবলমাত্র হচ্ছে নিউক্লিওলাসে পাওয়া যায়। এবং আমাকে যদি প্রশ্ন করা হয় এই আরএনএ এটার আসলে কাজটা কি, এটার প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এবার আমরা জেনে নিব কিছু আরএনএর প্রকারভেদ। আরএনএকে আমরা সাধারণত আমাদের মেন বই অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তো এই 5 ভাগের যে আরএনএ রয়েছে, এই 5টি আরএনএ বা 5 প্রকারের আরএনএ আসলে আমাদের বডিতে কি কি কাজ করে সেটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই যদি আমরা দেখি আরএনএ কিংবা হচ্ছে আমরা যাকে বলি হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে, এই রাইবোজোমাল আরএনএ কি করে, সাধারণত আমাদের দেহে যে প্রোটিন, এই প্রোটিন সংশ্লেষণে হচ্ছে সাহায্য করে। এবং যদি প্রশ্ন করা হয় সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ কোনটি, সেটি হবে হচ্ছে আরআরএনএ এবং বেশিরভাগই অর্থাৎ 80 থেকে 90 ভাগে কিন্তু হচ্ছে আরআরএনএ হয়ে থাকে। এরপরে যদি আসি আমরা টিআরএনএ কিংবা হচ্ছে ট্রান্সফার আরএনএ নিয়ে, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ অণুতে সাধারণত হচ্ছে 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে এবং এর যে মডেলটি, এই মডেলটিকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে ক্লোভার লিফ মডেল, অর্থাৎ ক্লোভার পাতার মতো যে মানে দেখতে হয়, একে আমরা হচ্ছে ক্লোভার লিফ মডেল বলি। এতে হচ্ছে এই ক্লোভার লিফ মডেল অনুযায়ী 5টি বাহু হচ্ছে বিদ্যমান থাকে। 5টি বাহু হচ্ছে অ্যান্টিকোডন বাহু, অতিরিক্ত বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু এবং হচ্ছে ডি বাহু। খুবই ইম্পর্টেন্ট একটি লাইন, সবচেয়ে ক্ষুদ্রাকার যে আরএনএ রয়েছে, এই সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ কোনটি, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ হচ্ছে টিআরএনএ। এবার আসি হচ্ছে এমআরএনএ কিংবা হচ্ছে বার্তাবহ আরএনএর কথায়। সাধারণত এদের যে আণবিক ওজন হয় হচ্ছে 5 থেকে 20 লক্ষ ডাল্টন এবং এরা অত্যন্ত হচ্ছে ক্ষণস্থায়ী হয়। জিআরএনএর জন্য বা জেনেটিক আরএনএর জন্য আমরা মাথায় রাখবো একটি লাইন, যেটি হচ্ছে রিও ভাইরাসে এটি সাধারণত হচ্ছে দ্বিসূত্রক হিসেবে অবস্থান করে। আমরা জানি আরএনএ মানেই কি, আরএনএ মানেই হচ্ছে এখানে হচ্ছে সাধারণত কত থাকবে, সাধারণত হচ্ছে এক সূত্রক হিসেবে থাকবে। কিন্তু একটু খেয়াল করে দেখি, এই যে
জিআরএনএ, এই জিআরএনএ জেনারেলি কি হয়, এই জিআরএনএ বা জেনেটিক আরএনএ রিও ভাইরাসে সাধারণত হচ্ছে দ্বিসূত্রক হিসেবে অবস্থান করে। এছাড়া আমাদের দেহে যে এনজাইম রয়েছে সেই এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে হচ্ছে মাইনর আরএনএ। এবার আমরা জানবো আরো একটি প্রসেস নিয়ে, সেই প্রসেসটির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেস কাকে বলে? সাধারণত ডিএনএ অণুতে থাকা রাসায়নিক তথ্যকে আমি যদি এমআরএনএ অণুতে কপি করতে চাই, এই যে কপি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? সাধারণত ট্রান্সক্রিপশন ঘটে এবং হচ্ছে প্রসেসিং হয় হলো নিউক্লিয়াসে। এখন এক্ষেত্রে ছাঁচ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ছাঁচ হিসেবে সাধারণত ডিএনএ ডাবল হেলিক্সের যে স্ট্র্যান্ডে আমি যে কাঙ্ক্ষিত জিনটি রয়েছে, এই জিনটি যে অবস্থিত, যে স্ট্র্যান্ডে অবস্থিত থাকে, সেই স্ট্র্যান্ডকে আমরা হচ্ছে সাধারণত ছাঁচ হিসেবে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের জানতে হবে কতটি হচ্ছে বেস পেয়ার খুলতে হয়। সাধারণত এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া করার জন্য কমপক্ষে 20টি বেস পেয়ারের পাক হচ্ছে খুলতে হবে। এখন এই ট্রান্সক্রিপশনকে, পুরো ট্রান্সক্রিপশন যে প্রসেসটি রয়েছে, এই প্রসেসটিকে আমরা হচ্ছে 3টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সূচনা, দ্বিতীয় হচ্ছে সূচনার পরে আমার যে সূত্রটা বের হচ্ছে এই সূত্রটাকে হচ্ছে বর্ধিতকরণ, এবং এই সূত্র যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বর্ধিত হবে তখন তার সমাপ্তিকরণ। এবার আমরা জেনে নিব ইন্ট্রনস, এক্সনস সহ আরো ইত্যাদি ইত্যাদি ট্রান্সক্রিপশন প্রসেসের জন্য কিছু গুরুত্বপূর্ণ টার্মস। আমরা যদি খেয়াল করি, সাধারণত এই যে প্রি এমআরএনএটি তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে, এই যে অংশ থেকে সাধারণত হচ্ছে ট্রান্সলেশন হয় না। আমরা না কথাটা মার্ক করব। যে অংশ থেকে ট্রান্সলেশন হয় না, অর্থাৎ যে অংশে প্রয়োজনীয় যে জেনেটিক কোড সেটি থাকে না, সেই অংশগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে ইন্ট্রনস। আবার যে অংশ থেকে ট্রান্সলেশন হতে পারে, অর্থাৎ যে অংশে প্রপারলি জেনেটিক কোড হচ্ছে থাকে, সেই অংশসমূহকে আমরা সাধারণত বলি হচ্ছে এক্সনস। আচ্ছা, যেমনটি বলছিলাম যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ সূত্রটি তৈরি হলো তাকে আমরা জেনারেলি বলি হচ্ছে প্রি এমআরএনএ, এবং এই এমআরএনএ সূত্র থেকে আমরা স্প্লাইসিং এর মাধ্যমে আমরা যদি শুধুমাত্র এক্সনসগুলোকে রেখে দেই এবং ইন্ট্রনস অংশসমূহকে হচ্ছে কেটে বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? একটা প্রপার এমআরএনএ অণু কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছি। এবং এই যে কেটে রাখার যে প্রক্রিয়াটা, এই কেটে রাখার প্রক্রিয়াটাকে হচ্ছে স্প্লাইসিং বলে, এবং স্প্লাইসিং করতে একটি এনজাইম প্রয়োজন হয়, সেই এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওজোম। আচ্ছা, আর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কি? কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হচ্ছে এমন একটি স্ট্র্যান্ড যাকে হচ্ছে আমরা ট্রান্সক্রাইব করি না। এবার ছোট করে আমরা পড়ে ফেলবো ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন হচ্ছে ডিএনএর ভাষাকে এমআরএনএর মাধ্যমে প্রোটিনে রূপান্তর করা। অর্থাৎ ট্রান্সলেশন প্রসেসের মধ্যে কি ছিল? ট্রান্সলেশন প্রসেসের মধ্যে এই এমআরএনএ থেকে, যেটি পূর্ববর্তী ডিএনএ থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন মাধ্যমে তৈরি হওয়া এমআরএনএ কি করব? এই এমআরএনএ থেকে আমরা হচ্ছে প্রোটিন তৈরি করব। এই যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। আমাদের জেনে নিতে হবে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ উপাদানসমূহ কি কি। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ হচ্ছে রাইবোজোম, এটি হচ্ছে আদি কোষে সাধারণত 70S ঘরানার থাকে এবং প্রকৃত কোষে হচ্ছে 80S ঘরানার থাকে। আমরা জেনে নিব এই সম্পর্কে আরো অনেক বেশি কোষ এবং কোষের গঠনে, অর্থাৎ এই চ্যাপ্টারের যে প্রথম ক্লাসটি রয়েছে যেখানে আমরা অ্যাজ এ হোল সব কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলেছি, সেই চ্যাপ্টার থেকে আরো ডিটেলস। আচ্ছা, এবার আমরা বলি সাধারণত হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য অবশ্যই আমার কি প্রয়োজন হবে? একটি এমআরএনএ অথবা বার্তাবহ আরএনএ প্রয়োজন হবে। সেই সাথে আমার প্রয়োজন হবে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএর কাজ কি? এই টিআরএনএ হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে ধরে রাইবোজোমের ভিতরে নিয়ে আসে এবং রাইবোজোমের ভিতরে নিয়ে এসে প্রোটিন গঠন করতে সহযোগিতা করে। এছাড়া কিছু এনজাইম রয়েছে, যেমন অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, এরপর হচ্ছে বিভিন্ন আরও কিছু এনজাইম আছে, কোএনজাইম আছে, এবং সবচেয়ে বেশি যেটি দরকার এই ট্রান্সলেশন প্রক্রিয়া করা বা সম্পন্ন করার জন্য শক্তি যে প্রয়োজন হয় সেটি আসে হচ্ছে এটিপি থেকে। এবার আমরা দুটো প্রক্রিয়ার মধ্যে একটু বেসিক পার্থক্যগুলো জেনে নিব। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সাধারণত কি হয়? ডিএনএ অণুতে যে রাসায়নিক তথ্যগুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা কপি করে হচ্ছে এমআরএনএ, কোথায় কপি করছি? এমআরএনএ অণুতে কপি করছি। এই যে কপি করার প্রসেসটা, সেটাই আমরা বলতে পারি ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশনে হয় এই যে ট্রান্সক্রিপশনে আমি এমআরএনএ অণুতে যে তথ্যগুলো কপি করেছিলাম সেগুলো নিয়ে এসে
এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়াটা, এই প্রোটিন তৈরির প্রক্রিয়াকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, এবার আমরা খেয়াল করি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে সাধারণত আমরা এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি এই উপকরণগুলো হচ্ছে ব্যবহার করি, এবং ট্রান্সলেশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড। যে অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে তাদেরকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যারা তৈরি করতে পারে না তাদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে। এই সম্পর্কে আমরা কোষ রসায়নের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসে আরও হচ্ছে প্রোটিন যে অংশটি আছে সেখানে আরও ডিটেলস জানতে পারবো। আচ্ছা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোষের যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে। আর ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাধারণত সংঘটিত হয় হচ্ছে সাইটোপ্লাজমে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই দুটি লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোনোভাবেই রাইবোজোম নামের যে অঙ্গাণুটি রয়েছে তার সাথে সম্পর্কিত নয়, কিন্তু ট্রান্সলেশন যে প্রক্রিয়াটি হয়ে থাকে সেটি সরাসরি হচ্ছে কোষের রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট, এবং কোষের রাইবোজোমেই কিন্তু হচ্ছে এই ট্রান্সলেশনটি ঘটে থাকে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ট্রান্সলেশনের জন্য আরএনএ পলিমারেজ এনজাইম প্রক্রিয়ার হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমের হচ্ছে তেমন কোনো ভূমিকা নেই। এই প্রক্রিয়া সাধারণত হচ্ছে যে অ্যাক্টিভেটিং এনজাইমগুলো থাকে, অ্যাক্টিভেটিং এনজাইমগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার যদি আমরা এখান থেকে একটু ছোট করে পুরো প্রসেসটা দেখে নেই, আমরা দেখি এটি হচ্ছে একটি জিন। এই জিন অর্থাৎ হচ্ছে ছাঁচ ডিএনএ, এটি হচ্ছে 3N, এটি হচ্ছে হলো 5N। তো এটা বরাবর যে কোডিংগুলো রয়েছে এই কোডিংগুলোকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করলাম, একটি নতুন এমআরএনএ হচ্ছে সৃষ্টি করলাম। এই এমআরএনএতে দেখা গেল এটাতে হচ্ছে সি ছিল, এটাতে হচ্ছে তার কোড হিসেবে হচ্ছে জি তথ্য প্রেরিত হয়েছে। তো আমরা এভাবে করে হচ্ছে একটি এমআরএনএ গঠন করলাম। এই এমআরএনএর উপরে ট্রান্সলেশন প্রক্রিয়া করার মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা হচ্ছে প্রোটিন তৈরি করতে পারলাম। এবং এই যে ট্রিপলেট বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে কোডন, এই ট্রিপলেট বা কোডন আমরা যদি দেখি জি, ইউ, এরপরে হচ্ছে ইউ, এই তিনটা মিলে হচ্ছে একটি ট্রিপলেট তৈরি করে। এই ট্রিপলেট যে গঠন করলো, এই ট্রিপলেটটা সরাসরি কাকে কোড করছে, এই ট্রিপলেটটা কোড করছে হচ্ছে ভ্যালিনকে। আবার জি, সি, সি এই তিনটা মিলে একটি হচ্ছে ট্রিপলেটের সেট গঠন করলো, এরা হচ্ছে সাধারণত অ্যালানিন অ্যামিনো অ্যাসিডকে হচ্ছে কোড করছে। আবার হচ্ছে ট্রিপল এ দিয়ে আমরা সবাই জানি একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, সেটি হচ্ছে লাইসিন তৈরি হয়। এবার এই পুরো যে প্রসেসটা, বারবার করে আমি বলছি যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই পুরো প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ, এবং এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরির যে পুরো হোল প্রসেসটা, যেটির মাধ্যমে আমাদের জীবজগৎ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে হচ্ছে টিকে আছে, সেই প্রসেসটাকে আমরা বলছি সেন্ট্রাল ডগমা। এবার আমরা কথা বলবো হচ্ছে জিন নিয়ে। জিন বলতে সাধারণত আমরা কি বুঝি? জিন হচ্ছে বংশগতির মূল একক হিসেবে কাজ করে। বংশগতির মূল একক যদি হচ্ছে কাউকে বলা হয় যে বংশগতির মূল একক কি, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে জিন। এবং জিন হচ্ছে বংশগতির যে উপাদান ক্রোমোজোম এবং হচ্ছে তুমি মনে করো ডিএনএ দ্বারা গঠিত হয়। জিনের যে উপাদানসমূহ, সেই উপাদানসমূহকে পুনর্বিন্যস্ত অর্থাৎ নতুন করে সর্ট আউট করার জন্য সাধারণত হচ্ছে নতুন জিন গঠিত হয়ে থাকে। পাশাপাশি খুবই একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, সেটিকে আমরা বলবো হচ্ছে মিউটেশন। এই মিউটেশনেও কিন্তু জিনই হচ্ছে অংশগ্রহণ করে। এছাড়া জিন হচ্ছে ক্রোমোজোমে রৈখিক সজ্জাক্রমে বিন্যস্ত থাকে, এবং একটি জিনের একটি ক্রোমোজোমের, আমরা যদি বলি একটি ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে একটা বিশেষ কোনো জিন আমরা হচ্ছে পাই, ওই বিশেষ স্থানটাকে আমরা সাধারণত হচ্ছে ক্রোমোজোমের লোকাস বলি। অর্থাৎ ক্রোমোজোমের লোকাসে আমরা হচ্ছে যে জিনটি চাচ্ছি ওই জিনটি হচ্ছে আমরা পাবো। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সংখ্যাগত তথ্য নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ সংখ্যাগত তথ্যের মধ্যে প্রথমে রয়েছে ড্রসোফিলা নামক এক ধরনের মাছির চোখের রং প্রায় 20টি জিন দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপরে এলবিনো ঘরানার যে মানুষ রয়েছে তাদের দেহের চামড়া, চুলের রং এগুলো শুধুমাত্র একটি মাত্র জিনের মিউটেশনের ফলেই কিন্তু হচ্ছে সৃষ্টি হয়। তোমরা চাইলেই গুগলে সার্চ দিয়ে দেখতে পারো যে অ্যালবিনো মানুষদের দেহের চামড়া বা চুলের রং কেমন হয়, সেখান থেকে তোমরা একটু আইডিয়া পাবে। কেবলমাত্র একটি মাত্র জিনের মিউটেশনের কারণেই আমাদের থেকে বা আমরা যারা হচ্ছে এই এথনিসিটির আছি বা অন্যান্য যে এথনিসিটির মানুষ রয়েছে তাদের থেকে কিভাবে আসলে গায়ের এবং চুলের রংটি হচ্ছে চেঞ্জ হয়ে যায়।
এই সাথে আমাদের জানতে হবে ল্যাকটোজ অপেরনের সাধারণত গাঠনিক জিন কতটি হয়? গাঠনিক জিন হয় হচ্ছে 3টি। এবার আমরা যদি খেয়াল করি 4 নম্বর পয়েন্টে, ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিনের সংখ্যা কত? ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিনের সংখ্যা হচ্ছে 5টি। খেয়াল করব, মানুষের জিনোমে প্রায় 2900 মিলিয়ন নিউক্লিওটাইড থাকে এবং প্রায় 30,000 জিনের উপস্থিতি কিন্তু হচ্ছে রেকর্ড করা হয়েছে। এছাড়া এই যে সিকল সেল হেমোগ্লোবিন রয়েছে, এই সিকল সেল হেমোগ্লোবিন সাধারণত 6টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। সিকল সেল কথাটা আমরা ভালোভাবে মার্ক করব, কারণ এটি একটি মেডিকেল টার্ম এবং মেডিকেলের যে স্যাররা রয়েছেন যারা হচ্ছে সাধারণত হচ্ছে প্রশ্ন করেন, এই প্রশ্ন করা স্যারদের কাছে এই সিকল সেল কথাটা কিন্তু খুবই জনপ্রিয়। সিকল সেল হচ্ছে এক ধরনের আমি যদি বলি যে নষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে ডিফর্মিটিওয়ালা হচ্ছে আরবিসি। এই আরবিসিগুলো হচ্ছে আমরা যেমনটা জানি যে হচ্ছে কি বলে গোলাকার চাকতির মতো থাকে, এরপর হচ্ছে মাঝখানে অবদল থাকে। তো আরবিসি যে নর্মাল ঘরানার যে গঠন রয়েছে সেই গঠনটা এখানে হচ্ছে থাকে না, এটি একটি অন্যরকম গঠন ক্রিয়েট করে এবং এই সিকল সেল হিমোগ্লোবিনের কারণে বা এই ডিফর্মিটির কারণে আমাদের দেহে একটি মারাত্মক রোগ তৈরি হতে পারে। সেই রোগটির নাম হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এবার আমরা তো সংখ্যাগত কিছু তথ্য পড়ে ফেললাম, আমাদের এখন কাজ হবে কিছু জিনিস সম্পর্কে জানা। কিছু তথ্য আমরা জানবো, রেকন, নিউটন, সিস্ট্রন অ্যান্ড হচ্ছে রেপ্লিকন, এগুলো আসলে কে কোনটা। এগুলোকে আমরা অ্যাজ এ হোল যদি হচ্ছে সবগুলোকে 4টাকে আমরা যদি একসাথে বলি, এদেরকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে জিনের প্রকাশের একক। প্রথমে আমরা কথা বলবো রেকন নিয়ে। সাধারণত রেকন হচ্ছে জিনের যে রিকম্বিনেশন পোর্শন রয়েছে, যেখান থেকে হচ্ছে জিনের রিকম্বিনেশন হয়, সেই রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। আমরা ছোট করে মনে রাখতে পারি রেকন এবং রিকম্বিনেশন দুইটা শুরুতেই হচ্ছে বয়শূন্য র রয়েছে, এভাবে আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা, এবং ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম একক আমাদের মাথায় রাখতে হবে, যে ক্ষুদ্রতম এককে তুমি মনে করো জেনেটিক রিকম্বিনেশনে অংশগ্রহণ করে, তাকে আমরা রেকন বলছি। এরপরে আসে হচ্ছে মিউটন। মিউটন কাকে বলা হয়? জিন মিউটেশনের একক বলা হয় হচ্ছে মিউটনকে। তাহলে আমরা মিউটেশনের সাথে আমরা একসাথে ওয়ার্ড মিলিয়ে মনে রাখতে পারি মিউটনের কথা, অর্থাৎ ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম অংশ সাধারণত হচ্ছে বা ক্ষুদ্রতম অংশে মিউটেশন সংঘটিত হয়, তাকে আমরা বলি হচ্ছে মিউটন। এবার আসি হচ্ছে সিস্ট্রন। ডিএনএর যে কার্যকরী একক থাকে বা জিনের যে কার্যকরী একক থাকে তাকে আমরা সাধারণত বলি হচ্ছে সিস্ট্রন। ডিএনএ অণুর যে খণ্ডাংশ কোষীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি হচ্ছে সিস্ট্রন। অর্থাৎ আমরা এটা মাথায় রাখতে পারি কিভাবে? আমরা মাথায় রাখতে পারি একটি ছোট্ট ছন্দ দিয়ে, সিস্টার নিয়ন্ত্রণ করে, সিস্টার নিয়ন্ত্রণ করে। সিস্টার দিয়ে আমি বুঝাচ্ছি সিস্ট্রন, এবং সিস্ট্রনের কাজ কি? দেহের যে তুমি মনে করো দুঃখিত ডিএনএ অণুর যে খণ্ডাংশগুলো রয়েছে তাদের যে কার্যকলাপ আছে সেই কার্যকলাপকে হচ্ছে নিয়ন্ত্রণ করা। এরপর যদি আমরা খেয়াল করি রেপ্লিকনের কথা, আমরা অলরেডি রেপ্লিকনটি দাগিয়ে ফেলেছি। রেপ্লিকন কি? সাধারণত ডিএনএ রেপ্লিকেশনের সময় যে ক্ষুদ্রাংশ বা ডিএনএ অণুর যে হচ্ছে খণ্ডাংশ বা ক্ষুদ্রতম একক হচ্ছে কি করে রেপ্লিকেশনের ক্ষেত্রে কাজে আসে, অর্থাৎ জিনের যে অংশটা বা ডিএনএর যে অংশটা থেকে আসলে হচ্ছে রেপ্লিকেশন হয় সেই অংশটাকেই আমরা সাধারণত বলে থাকি হচ্ছে লেপ্রিকন।